যারা ভারতীয় অথচ ভারতের বাইরে মানে বিদেশে থাকে অর্থাৎ নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা এনআরআই, এদের জন্য ভারতীয় ব্যাংকগুলোতে একটা স্পেশাল প্রভিশন আছে। আমরা যেমন দেশের ভেতরে বসবাস করে যে কোনো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট মেনটেন করতে পারি, সেই রকমই যারা এনআরআই তারাও ভারতীয় ব্যাংকগুলোতে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট মেনটেন করতে পারে। তবে এনআরআই ব্যক্তিদের দ্বারা ভারতীয় ব্যাংকগুলোতে মেনটেন করা ওই অ্যাকাউন্টগুলোর একটা স্পেশাল নাম রয়েছে, যেমন এনআরই অ্যাকাউন্ট, এনআরও অ্যাকাউন্ট, এফসিএনআর অ্যাকাউন্ট, এইগুলো। এবার এগুলো কি এক এক করে আসি। প্রথমে বলি এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাদের বলা হয়। তো কোনো ব্যক্তি যিনি কোনো কাজের সোর্সে বা অন্য কোনো পারপাসে বিদেশে মানে অন্য কোনো দেশে গেছেন এবং 6 মাস বা তার বেশি ভারতের বাইরে রয়েছেন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হয় এনআরআই বা নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো যারা ভারতীয় অথচ ভারতের বাইরে রয়েছেন মানে এনআরআই, তারা চাইলে ভারতীয় কোনো ব্যাংকে তাদের অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন অথবা যে দেশে গেছেন সেই দেশের কোনো ব্যাংকে তার অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন। তো ভারতীয় ব্যাংকগুলোতে তাদের অ্যাকাউন্ট মেনটেন করার জন্য প্রথমে যে অ্যাকাউন্ট আসে সেটাকে বলা হয় এনআরই অ্যাকাউন্ট অর্থাৎ নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট। এটা কি? প্রথমত ব্যাংকে অ্যাকাউন্ট মেনটেন করা মানে কি, আমি ওই ব্যাংকে কিছু ডিপোজিট করব বা অন্য কোনো ব্যাংক থেকে আমার এই ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার নেব, বা আমি আমার এই ব্যাংক থেকে অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারি অথবা ওই ব্যাংক থেকে আমি ক্যাশ উইথড্রল করে নিতে পারি। এটাকেই বলা হয় ব্যাংক মেনটেন করা। এখন একজন এনআরআই ব্যক্তি যখন অন্য কোনো দেশে গিয়ে থাকছেন, সেক্ষেত্রে আমরা কনসিডার করেই নিই যে ওই ব্যক্তি ওই দেশ থেকে ইনকাম করছেন, মানে ফরেন কারেন্সিতে ইনকাম করছেন। ধরলাম আমি একজন ব্যক্তি আছি, আমি জাপানে রয়েছি বেশ কিছুটা সময় ধরে, তাহলে আমি একজন এনআরআই হয়ে যাব। এবার আমি জাপানে থাকতে থাকতে জাপানি কারেন্সিতে আমি ইনকাম করব। জাপানি কারেন্সি হলো ইয়েন। এবার আমার এই ইনকামটা আমি কোনো না কোনো ব্যাংকে সেভিংস করে রাখবো বা ডিপোজিট করে রাখবো। তো আমি ধরলাম আমার ব্যাংক অফ জাপানে একটা অ্যাকাউন্ট আছে, আমি আমার যা ইনকাম সেটা এই ব্যাংক অফ জাপানে আমি ডিপোজিট করে রাখি, তাহলে আমার এই অ্যাকাউন্টটা ব্যাংক অফ জাপানে মেনটেন হচ্ছে। এবার আমার হয়তো ইন্ডিয়াতে টাকা পাঠানোর দরকার, বা আমি জাপানে আসার আগে আমার ইন্ডিয়াতে হয়তো কোনো অ্যাকাউন্ট ছিল, তো সেক্ষেত্রে আমি চাইছি এই ব্যাংক অফ জাপান থেকে কিছু পরিমাণ অর্থ ওই ভারতীয় ব্যাংকে আমি ট্রান্সফার করে দেবো, তাহলে ভারতীয় ব্যাংকে আমার ওই অ্যাকাউন্টটাও মেনটেন থাকবে। তো বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমি দেশে টাকা পাঠানো বা দেশীয় ব্যাংকে আমার ব্যালেন্স মেনটেন করার জন্য ওই যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাকেই বলা হয় এনআরই অ্যাকাউন্ট। এবার কিভাবে হয়, ওই যে ধরলাম আমি জাপানে রয়েছি, তাহলে জাপানি কারেন্সিতে আমার ইনকাম হচ্ছে ইয়েনে। তো আমি এখানে একটা ছক বানিয়েছি, এই অবস্থায় দাঁড়িয়ে আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে। জাপানের একটা ব্যাংকে আমার অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অফ জাপানে, আর ভারতের একটা ব্যাংক ব্যাংক অফ বরোদায় আমার হয়তো একটা অ্যাকাউন্ট রয়েছে। এবার জাপানে দাঁড়িয়ে আমি হয়তো 2000 টাকা ইনকাম করলাম, এই 2000 টাকাটা আমি ব্যাংক অফ জাপানে ডিপোজিট করে দিতে পারি। 2000 টাকা না, এখানে 2000 ইয়েন হবে। তো আমি জাপানে দাঁড়িয়ে 2000 ইয়েন ইনকাম করে ব্যাংক অফ জাপানে আমি ডিপোজিট করে দিলাম, তাহলে জাপানের ওই ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট সেখানে 2000 ইয়েন ডিপোজিট হলো। এবার আমি চাইছি ভারতীয় ব্যাংক ব্যাংক অফ বরোদায় আমার যে অ্যাকাউন্ট আছে এখান থেকে 1000 ইয়েন আমি ওই ব্যাংকে ট্রান্সফার করে দেবো। তো সেক্ষেত্রে ব্যাংক অফ জাপান থেকে ব্যাংক অফ বরোদা ইন্ডিয়াতে আমার যে অ্যাকাউন্ট আছে সেইখানে 1000 ইয়েন ট্রান্সফার হয়ে যাবে। এবার ইন্টারন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করার জন্য আমাদের সুইফট কোড লাগে। ভারতের ভেতর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য যেমন আইএফএসসি কোড লাগে, সেই রকমই ফরেন কোনো ব্যাংক থেকে ভারতীয় ব্যাংকে টাকা আসার জন্য সুইফট কোড লাগে। তো সুইফট কোডের মাধ্যমে আমি ব্যাংক অফ জাপান থেকে ব্যাংক অফ বরোদা ইন্ডিয়াতে আমার ওই অ্যাকাউন্টে 1000 ইয়েন ট্রান্সফার করে দিলাম। এবার ব্যাংক অফ বরোদায় আমি এই যে 1000 ইয়েন ট্রান্সফার করলাম, কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি জমা হবে কিসে? রুপিতে, মানে ভারতীয় মুদ্রাতে জমা হবে। আজকের দিনে আমি যদি 1000 ইয়েন পাঠাই, তো আজকে জাপানের সাথে ভারতের এক্সচেঞ্জ রেট যা আছে সেই হিসাবে 1000 ইয়েন থেকে হয়তো 588 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ব্যাংক অফ বরোদায় আমার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে 588 টাকা জমা হবে। আমি পাঠিয়েছি কত? 1000 ইয়েন, জমা হবে কত? 588 টাকা। এইভাবে আমি বিদেশ থেকে ভারতীয় ব্যাংকে টাকা পাঠাতে পারি। এবার ওই যে ভারতীয় ব্যাংকে আমি এনআরআই, সেই হিসাবে আমার যে অ্যাকাউন্ট রইলো সেই অ্যাকাউন্টটাকে বলা হবে এনআরই অ্যাকাউন্ট অর্থাৎ নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট। ওই ব্যাংক অফ বরোদা বা ওই ব্যাংকে আমার এই যে অ্যাকাউন্ট থাকলে কি হবে,
আমি এই যে বিদেশ থেকে যে টাকা পাঠাবো সেটাই শুধুমাত্র ডিপোজিট হবে। ইন্ডিয়াতে ব্যাংক অফ বরোদায় আমার যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টে অন্য কোনো ব্যক্তি কিন্তু ভারতীয় মুদ্রায় ডিপোজিট করতে পারবে না। শুধুমাত্র আমি বিদেশে থেকে বিদেশি কারেন্সিতে ওই অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো। এনআরই অ্যাকাউন্টে ডিপোজিট করব ফরেন কারেন্সিতে, কিন্তু ব্যাংক মেনটেন হবে, অর্থাৎ ব্যাংকে ব্যালেন্স হিসাবে জমা থাকবে ভারতীয় মুদ্রাতে অর্থাৎ রুপিতে। তো বিদেশ থেকে ভারতে কিভাবে টাকা পাঠানো হয় সেটা আশা করি বোঝা গেল। এবার আরো একটা ভাবে টাকা পাঠানো যায়। ধরলাম জাপানে ব্যাংক অফ বরোদার কোনো একটা ব্রাঞ্চ রয়েছে। ভারতীয় বিভিন্ন ব্যাংকের যেমন বিদেশে বিভিন্ন ব্রাঞ্চ থাকে সেই রকমই ব্যাংক অফ বরোদার হয়তো জাপানে একটা ব্রাঞ্চ রয়েছে। এবার ব্যাংক অফ বরোদায় আমার একটা এনআরই অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটা তাহলে ব্যাংক অফ বরোদার জাপানের ব্রাঞ্চেও শো করবে। এখন আমি চাইছি আমার ওই ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্টে 1000 ইয়েন ডিপোজিট করব। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমি ডাইরেক্ট এই ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চে যেতে পারি, গিয়ে সেখানে 1000 ইয়েন ডিপোজিট করে দিতে পারি। এখন ব্যাংক অফ বরোদার জাপানের ব্রাঞ্চে এই 1000 ইয়েন ডিপোজিট করলেও সেখানে আমার খাতায় দেখাবে কত, সেই কনভার্ট হয়ে 588 টাকা জমা হয়েছে সেটাই দেখাবে। এবার জাপানে ব্যাংক অফ বরোদার ওই ব্রাঞ্চ, সেখান থেকে তথ্যটা ইন্ডিয়াতে ব্যাংক অফ বরোদা আমার যেখানে অ্যাকাউন্ট রয়েছে সেইখানে তথ্যটা চলে যাবে যে আমার অ্যাকাউন্টে 588 টাকা ক্রেডিট হয়েছে। তো ভারতে টাকা পাঠানোর জন্য মানে ভারতীয় আমার কোনো অ্যাকাউন্টে টাকা মেনটেন করার জন্য আমি কি করতে পারি, বিদেশি কোনো ব্যাংকে টাকা জমা দিতে পারি, সেখান থেকে ভারতীয় ব্যাংকে আমার ট্রান্সফার করে দিতে পারি, অথবা ওই ভারতীয় ব্যাংকের বিদেশে যদি কোনো ব্রাঞ্চ থাকে সেখানে গিয়ে আমরা ডাইরেক্ট ডিপোজিট করে দিতে পারি। আর আরো একটা কি হতে পারে, আমি এই ব্যাংক অফ জাপানে হয়তো ডিপোজিট করলাম, এই ব্যাংক অফ জাপান থেকে ইন্ডিয়াতে টাকা ট্রান্সফার না করে জাপানেই ব্যাংক অফ বরোদার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে ট্রান্সফার করে দিল। তারপর জাপানে ব্যাংক অফ বরোদার এই ব্রাঞ্চ থেকে ভারতীয় ব্রাঞ্চে টাকা ট্রান্সফার হয়ে গেল। তো এইভাবে এনআরই অ্যাকাউন্ট মেনটেন হয়। যদি কোনো এনআরআই এই ভিডিওটা দেখে থাকো তারা হয়তো এই সিস্টেমটা আরো ভালো বুঝতে পারবে, আরো ভালো বলতে পারবে। এই সিস্টেমে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে একটু কারেকশন করে দিও তারা। তো এনআরই অ্যাকাউন্টের পুরো স্ট্রাকচার আশা করে বোঝা গেল। এবার এই স্ট্রাকচারে আমি কি দেখছি, ভারতীয় ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট সেখানে আমি শুধু ফরেন কারেন্সিতে ডিপোজিট করব এবং ভারতীয় মুদ্রায় আমার ওই টাকাটা মেনটেন হবে। আর এই অ্যাকাউন্টের একটা স্পেশাল ফিচার্স হলো যে আমার এই অ্যাকাউন্টে আমি যে টাকাটা রাখছি সেই টাকার উপর ভারত সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না। ভারত সরকার আমার এনআরই অ্যাকাউন্টে যে টাকা আছে বা যে অর্থ আছে সেই অর্থের উপর কোনো রকম ট্যাক্স নেয় না। আর এই এনআরই অ্যাকাউন্ট আমি সেভিংস অ্যাকাউন্টও খুলতে পারি, কারেন্ট অ্যাকাউন্টও খুলতে পারি, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টও খুলতে পারি, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টও খুলতে পারি। এবার আমি আরেকটা সিচুয়েশন বলি, আমি হয়তো জাপানে রয়েছি, জাপান থেকে কিছু অর্থ আমি আমার ওই ভারতীয় ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে চাইছি, তাহলে সেটা তো নরমালি হবেই। এবার এর পাশাপাশি আমি বিদেশ থেকে টাকা পাঠাবো, এছাড়াও হয়তো ভারতে বিভিন্ন জায়গা থেকে আমার ওই অ্যাকাউন্টে টাকা আসার কোনো সোর্স রয়েছে। ভারতে আমার ওই ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্টে বিদেশ থেকে আমি যেমন টাকা পাঠাবো তার পাশাপাশি ভারতে কোনো না কোনো জায়গা থেকে আমার এই অ্যাকাউন্টে হয়তো টাকা আসতে পারে। সেটা কিরকম, আমি জাপানে যাওয়ার আগে হয়তো ওই ব্যাংকে একটা এফডি করেছিলাম, তাহলে ওই এফডি কিছুদিন পরে ম্যাচুয়ার্ড হয়ে গিয়ে যে অ্যামাউন্টটা হবে সেটা ম্যাচুয়ার্ড হয়ে ওই ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্টে জমা হবে। তার মানে কি ভারতীয় মুদ্রাতে আমার এই ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্টে জমা হচ্ছে। তো আলটিমেটলি আমি বিদেশে আছি কিন্তু ভারতীয় ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট সেখানে বিদেশ থেকে ফরেন কারেন্সিও আসছে আবার ভারতীয় মুদ্রাও জমা হচ্ছে। তো এইরকম মেনটেন করার জন্য আমার যে অ্যাকাউন্ট এর একটা আলাদা নাম দেওয়া হয়, সেটা হলো এনআরও অ্যাকাউন্ট অর্থাৎ নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্ট। একদম সিম্পল কথায় আমি একজন এনআরআই ভারতীয় কোনো ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট মেনটেন করছি। এই অ্যাকাউন্টে যদি শুধুমাত্র ফরেন কারেন্সি আমি ডিপোজিট করি বা ফরেন কারেন্সি ট্রান্সফার করি সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটাকে বলা হয় এনআরই অ্যাকাউন্ট। আর ওই অ্যাকাউন্টে ফরেন কারেন্সি তার সাথে সাথে ভারতীয় মুদ্রাও যদি ডিপোজিট হয় বা ভারতীয় মুদ্রাও যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে ওই অ্যাকাউন্টটাকে বলা হয় এনআরও অ্যাকাউন্ট অর্থাৎ নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্ট। নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টে যেরকম ভাবে মেনটেন হচ্ছিল নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্টের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনটেন হবে। বিদেশি মুদ্রা ট্রান্সফার করতে গেলে এই সিস্টেমে হবে, আর ভারতীয় মুদ্রা ডিপোজিট করতে গেলে তো নর্মাল আমরা যেরকম ডিপোজিট করি ব্যাংকে গিয়ে বা অন্য কোনো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে সেইভাবে মেনটেন হয়ে যাবে। তো এই নিয়ে আমি কিছু পয়েন্ট এখানে লিখেছি যে নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হবে, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, যে কোনো টাইপের অ্যাকাউন্ট খোলা যায়। আর কি ডিপোজিট ইন রুপি অ্যান্ড ফরেন কারেন্সি, ভারতীয় মুদ্রাতেও আমি ডিপোজিট করতে পারি, ফরেন কারেন্সিতেও আমি ডিপোজিট করতে পারি। এবার উইথড্রলের একটা ব্যাপার আছে। এনআরই অ্যাকাউন্ট অর্থাৎ নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি ডিপোজিট তো করব বিদেশি মুদ্রায়, এখন আমি যদি ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার বিদেশি মুদ্রায় টাকা উইথড্রল হবে না, আমাকে ভারতীয় মুদ্রাতেই টাকা উইথড্রল করতে হবে। এনআরও অ্যাকাউন্টের ক্ষেত্রেও ঠিক তাই, টাকা উইথড্রল করতে গেলে আমাকে ভারতীয় মুদ্রাতেই টাকা উইথড্রল করতে হবে।
তারপর এনআরও অ্যাকাউন্টে আরেকটা কি বলেছে, ব্যালেন্স মেনটেন ইন রুপি। আমি বিদেশি মুদ্রায় ডিপোজিট করি বা ভারতীয় মুদ্রায় আমার অ্যাকাউন্টে টাকা আসুক, ফাইনালি মেনটেন হবে কি, ফাইনালি ওই অ্যাকাউন্টে হিসাব দেখাবে ভারতীয় মুদ্রাতেই। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে, ট্যাক্সেবল অন ডিপোজিট অন রুপি। এটা কি, এই যে ব্যাংক অফ বরোদা ভারতে আমার যে অ্যাকাউন্ট আছে অর্থাৎ এনআরও অ্যাকাউন্ট, এখানে আমি বিদেশি মুদ্রায় টাকা ডিপোজিট করতে পারি, ভারতীয় মুদ্রাতেও টাকা ডিপোজিট হতে পারে। তো এই এনআরও অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা আছে যে ভারতীয় মুদ্রায় যে ডিপোজিটটা হবে সেই ডিপোজিটের ওপর ট্যাক্স কাটা হবে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যে ডিপোজিটটা হবে সেটা ট্যাক্সেবল, কিন্তু বিদেশি যে মুদ্রায় ডিপোজিট হচ্ছে সেটা ট্যাক্সেবল হবে না, মানে সেটার উপর ট্যাক্স দেওয়ার দরকার নেই। আমি বিদেশ থেকে যে টাকাটা পাঠাবো সেই টাকায় ট্যাক্স দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ভারত থেকে যে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকবে তার উপর ট্যাক্স দিতে হবে। এবার এই ট্যাক্সের পরিমাণটা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এর ক্ষেত্রে নরমালি যেরকম হয় সেই রকম তো হয়, মেইন ট্যাক্সটা আসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের উপর। আমার এই অ্যাকাউন্টে ভারতে কখনো যদি ফিক্সড ডিপোজিট ম্যাচুয়ার্ড হয়, তার জন্য যে টাকাটা আসে সেই টাকার উপর 30% ট্যাক্স বা টিডিএস দিতে হয়। এনআরও অ্যাকাউন্টের ক্ষেত্রে ভারতে আমার কোনো ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিট ম্যাচুয়ার্ড হলে সেই অ্যামাউন্টের উপর প্রায় 30% ট্যাক্স দিতে হয়। এবার এই এনআরও অ্যাকাউন্টের ক্ষেত্রে আরো একটা পয়েন্ট বলা আছে যে এই যে ভারতীয় মুদ্রায় তো আমার এই অ্যাকাউন্টে টাকা আসছে, তো ধরলাম বিভিন্নভাবে আমার এই অ্যাকাউন্টে 5 লাখ টাকা এলো। এবার আমি জাপানে বসে এই 5 লাখ টাকাটাকে হয়তো তুলে নিতে চাইছি, তাহলে আমি এই ব্যাংক অফ ইন্ডিয়ার যে এনআরও অ্যাকাউন্ট, এখান থেকে 5 লাখ টাকা তুলতে গেলে আমার কিন্তু ভারতীয় মুদ্রায় উইথড্রল হবে না। ভারতীয় মুদ্রায় উইথড্রল করতে গেলে আমাকে ভারতে গিয়ে সেখানে উইথড্রল করতে হবে। জাপানে থেকে উইথড্রল করতে গেলে এই 5 লাখ টাকাটাকে আমাকে এক্সচেঞ্জ রেটের মাধ্যমে কনভার্ট করে ইয়েনে কনভার্ট করে তুলতে হবে। এবার এই কনভার্সনের ক্ষেত্রে একটা রুল আছে যে প্রত্যেক বছর $1 মিলিয়ন মানে 10 লক্ষ ডলারের বেশি কনভার্ট করে বিদেশি মুদ্রায় ট্রান্সফার করা যায় না। এবার এই এনআরও বা এনআরই অ্যাকাউন্ট খোলা হবে কিভাবে? আমি হয়তো বিদেশে যাচ্ছি এবং আমি জানি যে সেখানে গিয়ে হয়তো আমাকে বেশ কিছুদিন থাকতে হবে, মানে আমি অ্যাজ এ এনআরআই ওই বিদেশের মাটিতে থাকবো। সেক্ষেত্রে ভারতীয় ব্যাংকে আমার যে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে আমাকে যেতে হবে। ওই ব্যাংকে গিয়ে আমাকে বলতে হবে যে আমি এরকম ভারতের বাইরে থাকবো, আমার যে অ্যাকাউন্ট আছে সেটাকে কনভার্ট করে একটা এনআরআই অ্যাকাউন্ট করে দিন। আমি আমার এই অ্যাকাউন্টে বিদেশি মুদ্রাও পাঠাবো, তার সাথে সাথে আমার ভারতীয় মুদ্রাও ডিপোজিট হবে। তো সেক্ষেত্রে ব্যাংক আমার যে নর্মাল সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আছে সেটাকে কনভার্ট করে একটা এনআরও অ্যাকাউন্ট তৈরি করে দেবে, অর্থাৎ আমার ওই নর্মাল অ্যাকাউন্টকে নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্টে কনভার্ট করে দেবে। নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্ট খোলার জন্য নর্মাল যে অ্যাকাউন্ট থাকে আমাদের ব্যাংকে সেটাকে কনভার্ট করে নিতে হয়। এখন আমি যদি চাই যে ভারত থেকে আমার কোনো সোর্স অফ ইনকাম আসবে না, আমি শুধু ফরেন কারেন্সির মাধ্যমে টাকা ডিপোজিট করব, তো সেক্ষেত্রে আমাকে ওই ব্যাংকে মানে ভারতীয় কোনো ব্যাংকে গিয়ে বলতে হবে যে আমার একটা অ্যাকাউন্টের প্রয়োজন যেখানে আমি শুধুমাত্র বিদেশ থেকে টাকা পাঠাবো। তো সেক্ষেত্রে ব্যাংক আমার নামে নতুন একটা অ্যাকাউন্ট করে দেবে, সেটাকেই বলা হবে এনআরই অ্যাকাউন্ট, অর্থাৎ নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট। আমার যদি ওই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে সেটাকে কনভার্ট করে এনআরই অ্যাকাউন্ট করা যাবে না। নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাকে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আর নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্টের ক্ষেত্রে আমার যে অ্যাকাউন্ট আছে সেটাকেই কনভার্ট করতে হবে। তো সেই পয়েন্টটা এই যে এখানে লেখা রয়েছে, নন রেসিডেন্ট এক্সটার্নাল অ্যাকাউন্টের ক্ষেত্রে নিউ অ্যাকাউন্ট শুড ওপেন, আর নন রেসিডেন্ট অর্ডিনারি অ্যাকাউন্টের ক্ষেত্রে নিউ অ্যাকাউন্ট ওপেন অর এক্সিস্টিং অ্যাকাউন্ট ক্যান বি কনভার্টেড। আমি নতুন অ্যাকাউন্ট খুলতেও পারি, পুরোনো অ্যাকাউন্টকে কনভার্টও করে নিতে পারি। আমার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমাকে গিয়ে ওই এনআরও অ্যাকাউন্ট নতুন করে খুলে নিতে হবে। তো এনআরই আর এনআরও এই দুটো গেল। এবারে আছে এফসিএনআর অ্যাকাউন্ট, অর্থাৎ ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট। এই দুটো অ্যাকাউন্টের ক্ষেত্রে যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট সব ধরনের অ্যাকাউন্টই হচ্ছিল। আমি যদি চাই যে আমি কোনো রকম অ্যাকাউন্ট রাখবো না, শুধুমাত্র একটা এফডি অ্যাকাউন্ট রাখবো, তো সেক্ষেত্রে একটা স্পেশাল টাইপের অ্যাকাউন্ট হলো ফরেন কারেন্সি নন রেসিডেন্ট অ্যাকাউন্ট। আমি বিদেশের মাটিতে থেকে চাইছি ভারতীয় একটা ব্যাংকে আমি এফডি করে রাখবো, তো শুধুমাত্র এফডি করে রাখার জন্য স্পেশাল টাইপের অ্যাকাউন্ট হলো এই এফসিএনআর অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে আমার বিদেশি মুদ্রাতেই আমি ডিপোজিট করতে পারবো এবং আমার বিদেশি মুদ্রাতেই ব্যালেন্স মেনটেন হবে। ভারতীয় ব্যাংকে বিদেশি মুদ্রাতে টাকা ডিপোজিট হবে, বিদেশি মুদ্রাতেই টাকা মেনটেন হবে। এখানে আর ভারতীয় মুদ্রায় টাকা মেনটেন হবে না। আর এই এফডি অ্যাকাউন্ট মিনিমাম 1 বছরের হতে পারে, ম্যাক্সিমাম 5 বছর পর্যন্ত হতে পারে। আর এনআরই অ্যাকাউন্টের মতন এই এফসিএনআর অ্যাকাউন্টের যে অর্থ সেটাতেও কোনো রকম ট্যাক্স দেওয়া লাগে না ভারত সরকারকে। আর এফসিএনআর অ্যাকাউন্ট খুলতে হলেও আমাকে নতুন করেই এই অ্যাকাউন্টটা খুলতে হবে। ওভারঅল এনআরই অ্যাকাউন্ট, এনআরও অ্যাকাউন্ট আর এফসিএনআর অ্যাকাউন্ট
এই বিষয়টা আশা করি বোঝা গেল। এর পরেও ভারতের স্পেশাল টাইপের কিছু অ্যাকাউন্ট আছে, স্পেশাল পারপাসে সেগুলো ইউজ হয়, যেমন নোস্ট্রো অ্যাকাউন্ট, ভোস্ট্রো অ্যাকাউন্ট, লোরো অ্যাকাউন্ট, মিরর অ্যাকাউন্ট। এইগুলো আমরা এর পরে ক্লাসে গিয়ে বলবো।